সরকার প্রসঙ্গ রইলই, এটি ছাড়াও গণতন্ত্রের প্রসঙ্গ এসেছে, বাক স্বাধীনতার প্রসঙ্গ এসেছে। তো যেই দলগুলো গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার, সব দলের অংশগ্রহণ, ইলেকশনের কথা বলছে, আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে ২০২৪ সালের ৫ই অগাস্টের পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আর একটি কথা এখানে উঠেছে? মানে কোনোভাবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রসঙ্গই এখানে আসেনি। এই প্রসঙ্গও আসেনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি আমাকে এতদিন ধরে যে ফেসিস্ট ডাকলেন, আপনি আমাকে এতদিন ধরে যে তকমা দিয়ে এলেন যে আমি আপনাকে কথা বলতে দিচ্ছি না, আপনি আমাকে যে তকমা দিয়ে এলেন যে বাক স্বাধীনতা নেই, আপনি আমাকে যতগুলো অপবাদে ভূষিত করলেন, যতগুলো তকমা, যতগুলো কালিমা, কলঙ্ক আমার গায়ে আপনি লেপে দিতে চাইলেন আপনি এতটা বছর ধরে, আপনি কি লক্ষ্য করে দেখেছেন তারা মূলত তাই হতে চেয়েছিল? ওই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার কথা আমি বলি, অমলেন্দু আহ রোদ্দুর হতে চেয়েছিল। সেটি একটি কবিতা, অসাধারণ কবিতা। এটির সাথে এই সিচুয়েশনটাকে যায় না। কিন্তু আমার বারবার কেন জানি এই লাইনটা মাথাতে আসে যে এরা আসলে মূলত ফেসিস্ট হতে চেয়েছিল। এরা মূলত হতে চেয়েছিল রাবণ। এরা মূলত হতে চেয়েছিল এক ভয়ঙ্কর বস্তু। সেটা হতে পারেনি বলে সেটি অন্যের গায়ে বারবার দোষ চাপিয়েছে। আমি এরকম অনেক শিশু বাচ্চাদেরকে দেখেছি যে তাদেরকে যখন একটা বকাঝকা করা হয়, তখন তারা একের পর এক বলতে থাকে, তার ছোট ভাই বোন যদি থাকে তখন একের পর এক দোষ চাপাতে থাকে। মূলত ওই ছোট বাচ্চাটাই এই অপরাধগুলো করেছে আরকি। মানে এই দুষ্টুমিগুলো করে দোষ চাপাচ্ছে আশেপাশে যারা আছে তাদের উপরে। একটা স্থূল ও ছোট উদাহরণ দিয়ে আপনাকে আমি বুঝালাম, যেটার মিনিং দাঁড়ায় যে যারা ফ্রাঙ্কেস্টাইন হতে চেয়েছে তারাই বারবার অন্যকে আপনার এই গালিগালাজ, এই নানান ধরনের তকমা দিয়ে ভূষিত করেছে। ফলে এই ১২ তারিখে আমি ভোট দিতে যেতে বলতে পারতাম, যদি আমি দেখতাম যে এটি একটি ভোট হচ্ছে। আপনি আমাকে কোনোভাবে, কোনো প্রশ্ন দিয়ে, কোনো যুক্তি কিংবা কোনো তর্কে এটা বলতে পারবেন না যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কোনো দলকে তার পুরো হোল টার্মে, সেটা ১৯৯৬ থেকে ২০০১ হোক কিংবা ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত হোক, যে কোনো সময়ের মধ্যেই আপনি এটা বলতে পারবেন না যে অমুক দলকে ব্যান করেছে। মানে হিজবুত তাহরির টাহরির এগুলো তো ধরেন মৌলবাদী এক্সট্রিমিস্ট পার্টি ছিল। এই ছাড়া মেইন স্ট্রিম কোনো পার্টিকে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যান করেছে কিনা? যেই দলগুলো ইলেকশনে আসেনি, তারা ইলেকশনে আসেনি, তত্ত্বাবধায়ক সরকার নেই, ইলেকশন সুষ্ঠু হবে না এই শঙ্কায়, এই আলোচনাতে তারা উঠিয়েছে। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এটা যদি তারা মনে করেও থাকে। কিন্তু তাদের জন্য বরাবরই অপশন খোলা ছিল। এবং সেই ধরনের শঙ্কাকে যাতে দূরীভূত করা যায়, মাননীয় প্রধানমন্ত্রী ২০১৪ সালে বেগম খালেদা জিয়ার সাথে একটি বিশাল কনভারসেশন, আপনারা নিশ্চয়ই জানেন, ফোন কনভারসেশন। শুনি। ফলে এটি তো আমরা রিইটারেট করছি, অর্থাৎ আমরা বারবার করে একই তথ্য দিচ্ছি, বলছি। আপনাকে কিন্তু এই জিনিসগুলো একটু দেখতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা যখন যখন বাংলাদেশ আওয়ামী লীগের এই শাসন আমলের কথাগুলো বলছি এবং বলছি যে তারা ভোট হতে দেয়নি, এই ধরনের অভিযোগের মধ্য দিয়ে তো আমরা পড়েছি। এখন যখন আমরা সূচকগুলো মেলাই, অর্থাৎ এই গত ১৪ মাসের সূচক, যে আপনি কি, যদি আমরা একটা চেক লিস্ট আনি যে ভোট দিতে যাতে দিতে পারে সব দল, সেই ব্যবস্থা কি করেছে, সব দলে অংশগ্রহণ যাতে করতে পায় সেই সুযোগ কি ছিল, এরকম চেক লিস্ট যদি আপনি মেলান, তখন আপনি এখন বুঝতে পারবেন যে ফেসিস্টের গল্প আপনি এতদিন শুনে এসেছেন, আপনি এখন সেই ফেসিস্টের পাল্লায় পড়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা আমরা আইনে একটা টার্ম আমরা পড়ি যে আপনি আসলে অধিকার নিশ্চিত করবার জন্য আপনি কি কি রিজনেবল স্টেপ নিয়েছেন। আমরা ডিউটি অফ কেয়ারের মামলাগুলো যখন পড়ি, কিংবা আমরা ভাইকারিয়াস লায়াবিলিটির কথা বলি, তখন আমরা দেখি যে আমরা আসলে ওইসব, আমার অ্যাকিউজিশনের ক্ষেত্রে আমি কি কি রিজনেবল স্টেপ নিয়েছি যেটি অ্যাপারেন্টলি এবং খুবই নির্মমভাবে রিজনেবল।
এখন সেখানে একটা রিজনেবল টেস্ট হয়। আগে আমরা এইসব রিজনেবল টেস্ট পড়েছি যে রিজনেবল টেস্টটাও বা কাকে বলে। আপনি যদি প্রত্যেকটা সূচক পরিমাপ করেন তাহলে দেখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যেকটা রিজনেবল স্টেপ নিয়েছে যাতে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আসতে পারে। আপনি দেখবেন যে সেইখানে কোনো পার্টিকে আলাদাভাবে বন্দি করে রাখা, তারা ইলেকশনে যাতে না আসে, এই ধরনের কোনো প্রভিশন করা হয়নি। কিন্তু এখন আপনি চিন্তা করে দেখেন ৫ তারিখের পরে আপনি ১ম যে কাজটা করলেন সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে আপনি ব্যান করলেন। এরপরে আপনি ১০ই মে ২০২৫ সালে তারিখে আপনি আওয়ামী লীগকে ব্যান করলেন এবং আপনি আবার বিদেশে গিয়ে প্রচার করলেন যে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, ব্যান করা হয়নি। যখন তাকে প্রশ্ন করা হলো কার্যক্রম স্থগিত মানে কি, সে কি ইলেকশন করতে পারবে? বলে না। তাহলে এটার পার্থক্য থাকলো কি? তখন সেটি জবাব দিতে পারছে না। ফলে আপনি মূল যে প্রশ্নটি করেছেন যে ১২ তারিখে ভোট দিতে যেতে আমরা বলবো কি বলবো না, যদি না বলি কেন বলি? ভোট তো হচ্ছে না, হচ্ছে পিটচুলকি অনুষ্ঠান। ফলে এখানে তো যাওয়ার কোনো মানে হয় না। মানে এই অনুষ্ঠান দেখার তো কোনো মানে হয় না। এই হলো ঘটনা। গত কয়েকদিন ধরে আমি খেয়াল করছি যে কিছু সরকারপন্থী বুদ্ধিজীবী বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের ভোট এখন 20% আছে কিনা সন্দেহ এখন। প্লাস হচ্ছে দিল্লিতে বসে কেউ কি বললো না বললো, আওয়ামী লীগের সমর্থকরা এগুলো পরোয়া করে না। দেশে যারা আছে তাদের কমপক্ষে 50% ভোট দিতে যাবে, তারা মনে করছেন সেটা। আপনি কি বলবেন? আমাদের ভোট ২০% আছে নাকি ৫০% আছে না ৬০% আছে না ১% আছে কিংবা নেই বা হোয়াট এভার সেটি টেস্ট করবার জন্য তো আসলে একটি অবৈধ দখলদার বাহিনীর এই কেরানি বা বুদ্ধিজীবী তারা আসলে এই সিদ্ধান্ত দিতে পারবে না। এরা কেউই নির্বাচিত নয়, এদেরকে কেউ ভোট দেয়নি। এই রাষ্ট্র দখল করেছে, দখল করে তারা এখানে জাঁকিয়ে বসেছে। আমরা জনপ্রিয় কতটুক বা জনগণ আমাদেরকে কতটুকু চায় সেটি জানবার প্রকৃত মাধ্যম হচ্ছে জনমত যাচাই করা। সেই জনমত যাচাইয়ের স্বীকৃত পদ্ধতি হচ্ছে নির্বাচন। সো একটি নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে যদি ইলেকশন হয় যেটি পার্শিয়াল আচরণ করবে না, সেই ক্ষেত্রে আপনার যাচাই করা যেতে পারে যে আমাদের ২০% আছে কিনা। সুতরাং এই কথাগুলো যখন বলছে তখন মানুষজন তো আসলে এগুলো নিয়ে খুব একটা পাত্তা যে দেয় তাও না। বুঝতে পারছে যে এটা এক ধরনের পলিটিক্যাল রেটরিক। আওয়ামী লীগকে উত্ত্যক্ত করতে হবে। অনেকটা ওই যে ইভ টিজিং করার মতো ব্যাপার আছে না? আওয়ামী লীগকে অনেকটা ইভ টিজিং এখন করা হচ্ছে। উত্ত্যক্ত করা হচ্ছে, অ্যানয় করা হচ্ছে যাতে করে আপনি রিঅ্যাকশন করেন, যাতে করে আপনি এমন কিছু করেন যেখানে আপনার রাজনৈতিক কোনো ভুলভ্রান্তি থাকে আপনি সেটির উপর আবার তাকে ধরতে পারেন। সুতরাং এখানে আমার মনে হয় না যে খুব বেশি মন্তব্য করবার কিছু রয়েছে। আহ আশ্চর্যজনক ব্যাপার হলো যে যে লোকগুলো এই ধরনের কথাবার্তা বলছে তারা যদি ওই যে সরকারি কর্মচারী ইলেকশনও হয়, অর্থাৎ তারা যেই রাষ্ট্র দখল করেছে সেই রাষ্ট্রের এক একটা মন্ত্রণালয় যে তারা দখল করেছে ওই মন্ত্রণালয়ের কেরানি থেকে শুরু করে বড় অফিসারদের যদি একটা ইলেকশন হয় সেখানেও তারা জিততে পারবে না। ১ ভোট পায় কিনা ২ ভোট পায় কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। তারা যখন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছে বা ৭৭ বছরের পুরাতন একটি রাজনৈতিক দল নিয়ে কথা বলছে তখন সেটি বালখিল্য কথাবার্তা। এগুলো জাস্ট হচ্ছে যে বলতে হবে আওয়ামী লীগকে উত্ত্যক্ত করতে হবে এতটুকুই, আর কিছুই না। পলিটিক্যাল স্টেটমেন্ট। আপনি কিভাবে কনফিডেন্ট যে ভোট দিতে যাবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা? আমি খুবই কনফিডেন্ট, ডেফিনিটলি আমি কনফিডেন্ট। কিন্তু আ বাংলাদেশে ধরেন আমি আমাদের ভোটের যেই স্থানগুলো বা এলাকাগুলো সেগুলোকে যদি ধরেন আমি স্ট্র্যাটেজিক্যালি কয়টা ভাগে ভাগ করি, সেখানে আপনার ধরেন আরবান এরিয়া আছে। আরবান এরিয়ার ভোটের স্ট্র্যাটেজিটা একরকম, একদম রুরাল। এখন তো আসলে সেই অর্থে রুরাল বলতে কিছু নেই। তারপরেও আমি যদি বলি যে আ বলার জন্য যে একটু ধরেন মফস্বল থেকেও একটু ডিপ জায়গাতে আছে। এরকম জায়গাগুলো বা মফস্বল। প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু ঘটনা ভ্যারি করবে। যেমন ধরা যাক যে একটা সুনির্দিষ্ট ওয়ার্ডে বা সুনির্দিষ্ট এরিয়াতে আপনার ব্যাপারটা এমন যে সেখানে প্রচুর প্রেশারাইজ করা হচ্ছে, বাসায় থাকতে পারছে না। সারা বাংলাদেশ ব্যাপী যদিও এরকম, কিছু জায়গাতে দেখা যাবে যে স্ট্র্যাটেজিক্যালি কারণে বা এই জায়গাতে আওয়ামী লীগের হয়তোবা অনেকে বা নেতাকর্মীরা কোন একটা প্রেশারে পড়ে বা কিছুতে পড়ে হয়তোবা ভোট কেন্দ্রে তাকে যেতে বাধ্য করা হয়েছে।
কারণ সেই কেন্দ্রে গিয়ে আপনাকে যখন আপনার আপনার প্রিয় দল, আপনার প্রাণের দলের বিরুদ্ধে কেউ তার তার পুরো সিদ্ধান্তের বাইরে গিয়ে আপনাকে ভোট দিতে বাধ্য করবে, ওই বুথের মধ্যে গিয়ে আপনি কি করবেন আপনি তো জানেন না। ফলে কিছু কিছু জায়গাতে একটু ফ্ল্যাকচুয়েট হবে, এটা খুবই প্র্যাকটিক্যাল একটা ব্যাপার। এটা নিয়ে আমি মানে লুকানোর কিছু নাই যে আমি বলবো যে না একেবারেই যাবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে তাদেরকে বাধ্য করা হবে, তাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, অর্থাৎ আপনি না গেলে মামলা ওঠানো হবে না, এই করবো না সেই করবো না, এইসব কিছু পার্টিকুলার জায়গাতে বিচ্ছিন্ন ভাবে হবে। বাট সামগ্রিকভাবে আপনি যদি দেখেন যে বাংলাদেশে এইবার প্রথমবারের মতো সম্ভবত কারাগারে ভোট দেওয়ার একটা সুযোগ দেওয়া হলো, সেখানে 93% মানুষ ভোট দেয়নি। আপনার প্রবাসে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, কেউই ভোট দিতে চায়নি, খুবই সামান্য পার্সেন্ট। মানে এগুলো হচ্ছে যে একেবারে আলামত। ফলে দেখেন, মানে এইখানে তো ধরেন হিসাব নিকাশ করার কিছু নাই ভাই। আমি আওয়ামী লীগ সমর্থন করি, আমার দল ইলেকশনে নেই। প্রথম কথা হচ্ছে আমি ভোটটা দিতে যাব কাকে? মানে প্রথম ব্যাপার হচ্ছে তাই। এখন কেউ যদি মনে করে যে আহ, যদি জামাত জামাত চলে আসে তাহলে আমার বিপদ হবে, আবার কেউ যদি মনে করে বিএনপি চলে আসে আমার বিপদ হবে, এইটা চিন্তা করে যদি কেউ যায়ও সেটার সংখ্যাই বা কতটুকু? একটা বৃহত্তর, আপনি অতীত আমরা দেখেছি, ধরেন একটা বৃহত্তর অংশ যার দল পার্টিসিপেট করছে না, এইটা আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি অঙ্ক গণিত এগুলো করবার একেবারেই প্রয়োজন রয়েছে। মানুষ যাবে না ভোট দিতে। তবে এটা তো সত্যি কথা যে এরকম একটা জায়গাতে এরা চেষ্টা করবে যে ভোটের সংখ্যাটাকে বেশি দেখানোর। আপনি দেখেন যে ডাকসু ইলেকশন হয়েছে, আমরা দেখেছি যে নীলক্ষেতে ওই যে বাবু আপনার যে গাউসুল আজম যেই মার্কেটটা আছে সেখানে আমরা দেখেছি যে ইলেকশনের ব্যালট ছাপাচ্ছে। আমাকে একজন একটা ছবি পাঠিয়েছে, আপনার সেদিন দেখলাম যে ওইখানে গিয়ে দেখলাম আপনার যে আহ আগের থেকেই ব্যালট ছাপিয়ে ওখানে ছাপ দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং জামাত পুরো প্রশাসনকে যেইভাবে দখল করেছে, যেভাবে সাজিয়েছে, বিএনপি জামাত উভয় মিলে, যদিও বিএনপি আপনার টেম্পো স্ট্যান্ড দখল করেছে, বাসের স্ট্যান্ড দখল করেছে, আমি জানি না প্রশাসনে তারা কতটুকু কাজ করেছে, কিন্তু জামাত যেভাবে প্রশাসন, ইউনিভার্সিটি গুলো, সামরিক স্থাপনাগুলোতে যেভাবে দখল করেছে, আহ, এগুলো তো আসলে বলা বাহুল্য যে আপনি ইলেকশন ভোট দিতে যান কিংবা না যান, ভোট আপনার নামেই পড়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন গুলো আপনি একটা একটা করে চেক করতে থাকেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগের ছাত্রলীগের কোনো কেউই নাই সেখানে, কিন্তু অনেকের নামে ভুতুরে ভোট পড়েছে। সো এগুলো করার তারা চেষ্টা করবেই, তাদেরকে বাধা দেবে কে? এখন আমি তো ভোটার বাংলাদেশে, পারি ভাই আপনি নিজেও ভোটার, আপনার ভোটটা যদি হয়েও যায়, আপনি কি জানতে পারবেন এই এই আপনি যেখানে বসে আছেন সেই জায়গা থেকে বসে আপনি জানতে পারবেন যে ফজলুল বাড়ির নামে ভোট পড়ে গেছে? আমি কি জানতে পারবো আমার নামে ভোট পড়েছে? এই হিসাব কি আমাকে দেওয়া হবে? সুতরাং ওই হিসাবও আসবে না, আমি জানবো না, ওই পার্সেন্টেজটা ওইভাবে দেখানো হবে, এই আওয়ামী লীগের ভোটার নাই, মারো ওইখানে চিল মারো। সো এইটা নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি ভাবনার কিছু আছে। রাষ্ট্র দখল করেছে, ইচ্ছে মতো চলছে, যার যেভাবে ইচ্ছা ওইভাবে চলছে। এখানে সাধারণ জনগণই ডিসাইড করবে, তারাই শেষ পর্যন্ত বুঝবে যে কতটুকু ভোট কাস্ট হয়েছে, হচ্ছে বা হচ্ছে না। একজন লিখেছেন প্রবাসী ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 4,56,000, যা মোট ভোটারের 3%। এরকম কিন্তু নানা ইয়েটা। আরেকজন লিখেছেন যে 4,56,000 ভোট দিয়েছে, এটাও বিশ্বাসযোগ্য আমার মনে হচ্ছে না। যদি দিয়েও থাকে সেটার পার্সেন্টেজ তো সম্মানিত দর্শক আপনাকে বলেই দিল আসলে। ফলে আমার তো বলার কিছু নাই। মানে অর্থাৎ যত ভোটার আছে তার মধ্যে শুধু 3%, 97% ভোটার ভোটই দেয়নি। তাহলে বোঝেন এই হলো অবস্থা। আরেকজন লিখেছেন অথচ 12 তারিখে ভোট বর্জনের জন্য প্রতিটি নির্বাচনী আসনের সিনিয়র নেতারা যদি অনলাইনে জুম মিটিং করতেন তা দেখে অনেক কর্মীরা উজ্জীবিত হতো। এখন একটু সময় নেই সেটা। জুম মিটিং কিসের জন্য? মানে বাংলাদেশ আওয়ামী লীগের? এমনি দেখেন এলাকায় বারি ভাই, এলাকায় দেখেন বারি ভাই, আমি আম, হ্যাঁ হতে পারতো, আমি জানি না যে সেটা ঠিক কোন পর্যন্ত হয়েছে। এখানে আমার দুটো কথা বলার রয়েছে। দুটো কথা বলার এই কারণে রয়েছে যে মাঝে মধ্যে না কিছু কিছু নেইভ আচরণ আমার মাথার উপর দিয়েও যায় এবং একটু অবাকও লাগে। একজন ভোটারের বয়স ন্যূনতম 18 বছর বয়স। আমার যখন বয়স 18 হয়েছে, আমি মোটামুটি পুরো পৃথিবী না বুঝলেও
বাংলাদেশটা বুঝতে শিখেছি, আমার আশেপাশে বুঝতে শিখেছি। আপনার এরকম একটা সিচুয়েশনে যেখানে ধরে ধরে আমাদের নেতাদেরকে জেলে মেরে ফেলা হচ্ছে, রাস্তাতে কুপিয়ে মারা হচ্ছে, বাবাকে দেখতে এসেছে রাত্রেবেলাতে, সকালবেলাতে সেই ছেলের লাশ নর্দমায় পড়ে আছে, খেতে না পেয়ে ডাস্টবিনে মানুষের লাশ পড়ে আছে, স্ত্রী সন্তান মারা গেছে, সেই লাশ দেখা করতে যাচ্ছে বাবা বা স্বামীর সাথে, গ্রেফতার করেছে, আপনাকে খুন করে ফেলছে কয়েক ঘন্টার মধ্যে। এরকম একটা সমাজ বাস্তবতাতে আপনাকে এসে বলতে হবে, স্যার আমি আপনার এলাকার অমুক এমপি, আমি আপনার এলাকার অমুক চেয়ারম্যান, আপনি কিন্তু স্যার ভোট দিতে যায়েন না। না, আরো আরো একটু বলি, এক কাজ করি, আপনাকে আমি একটু একটু কোলে করে আদর করি কিছুক্ষণ। আপনি আসেন, আমার কোলে আসেন, আমি আপনাকে একটু কোলে তুলি, তারপর কিছুক্ষণ আপনার পিঠ চাপড়াই, ওই বাচ্চাদেরকে যেরকম করি, আপনাকে একটু সুজিও খাওয়াই, তাহলে আপনার আর একটু মাথা খুলবে। আমার কাছে হাস্যকর লাগে আপনার চেয়ারম্যান এমপি কে জুম মিটিং করে বলতে হবে আপনি অন্ধ, আপনি দেখেন না, আপনি কিসের তাহলে আওয়ামী লীগের সমর্থন করেন, যে আপনি এইটাই বুঝেন না যে আপনি ভোট দিতে যাবেন কি যাবেন না। নেত্রী প্রতিদিন গলা ফাটাচ্ছেন, বলছেন আমাদের নেতা, আমাদের সজীব অজিত জয় আরেকজন, তিনি বলছেন বঙ্গবন্ধু দরিদ্র, আমাদের এমপিসরা, আমাদের সিনিয়র লিডার্সরা, আমরা যারা বলছি, দলের হয়ে কথাবার্তা বলছি, টক শোতে যাচ্ছি, লিখছি, বলছি, আমি ধরে নিচ্ছি যে আমার কথা একেবারে প্রত্যন্ত গ্রামে পৌঁছাচ্ছে না, কিন্তু যিনি গ্রামে আছেন তিনি তো মানে তিনি কিচ্ছু বোঝেন না তা তো না। তিনি তার জীবন ধারণ করার জন্য প্যান্ট পরেন না, শার্ট পরেন না, লুঙ্গি পরেন না, জামা পরেন না। ওই বুঝ বুদ্ধি থাকলে আপনি এইটা বোঝেন না যে আপনার ভোট দিতে যাবেন কি যাবেন না, আপনাকে চামচে এনে খাইয়ে দিতে হবে কেন? এগুলো এগুলো হচ্ছে এক্সকিউজ। আপনি তো আমারে বললেন না, আসেন আপনি আমার কোলে একটু আসেন, আপনার একটু কোলে তুলে কিছুক্ষণ আদর করি, আপনি তো বোঝেন না। সো এগুলো না মাঝে মধ্যে আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। এগুলো যখন বলে, আমাকে বলছে যে ভাই কিছু, আমাকে অনেকে টেক্সট দিচ্ছে, ভাই কিছুই তো বুঝলাম না, আমরা কি ভোট দিতে যাবো? অতিরিক্ত রাগ হলে যেটা হয় আমার হাসি চলে আসে, ইয়াতে হাসি। ভোটের প্রচারণায় যারা আছে বাংলাদেশে, যারা অংশ নিচ্ছে, তারা প্রায় সবাই আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছে তারা। আবার প্রচারণায় গিয়ে নানাভাবে ওই ওই ভোট ভিক্ষা করেছে তারা। সরি, আমি একটু একটু চা নিয়ে নিলাম। হ্যাঁ, আপনাকে আমি বলছি, এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার বাড়ি ভাই। আপনাকে আমার এই কথাটা একটু বলতে হবে। আপনি যেই দেশে থাকেন সেই দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এই আপনার প্রসঙ্গ ধরে বলছি আর কি কথাটা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা থাকেন ফাহাম আব্দুল সালাম। নাম উল্লেখ করা হয়তো বা উচিত, দরকারও নাই এই ধরনের মানুষের, তারপর বলছি মানুষ যাতে সহজে বুঝতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগকে ঘৃণা করে এমন 5টা লোকের নাম যদি আপনি করেন, তাহলে ফাহাম আব্দুল সালামের চ্যাম্পিয়নশিপ আপনি ঠেকা রাখতে পারবেন না। ফাহাম আব্দুল সালামের আওয়ামী ঘৃণার ব্যাপারটা বলি। সে একটা বই লিখেছে, মধ্য বাঙালির মিডিওক্রেসি। সে মিডিওক্রেসিতে বলেছে যে ভবিষ্যতে এমন করতে হবে, আওয়ামী ভ্রূণ এমন ভাবে শেষ করতে হবে যেন কোনো আওয়ামী সাপোর্টার জন্ম নিতে না পারে। এটা কোথায় বলেছে? বাঙালির মিডিওক্রেসি গ্রন্থে। আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে তার ওই বইটা পড়েছি। সেই ছেলেটি আজকে স্ট্যাটাস দিয়েছে, প্রিয় আওয়ামী সাপোর্টার বিন্দু, মনে হচ্ছে কি জানেন, একটা সাপ তার সমস্ত বিষ, তার সমস্ত ক্রোধ, রাগ অনেক কষ্টে লুকিয়ে মনে মনে বলছে, তোকে একটু পরে ছবল দেবো বাছা, তুই আগে আমাকে আরেকটু বিষ এনে দে, আমার হলি আগে পূর্ণ করি। সে আমাদের কাছে ভোট ভিক্ষা চাইছে। দেখেন, সে যখন ভিক্ষা চাইছে, অর্থাৎ একজন ভিক্ষুক, সে আমার কাছে এসে বলছে পুরান নোট নিব না, নতুন নোট দেন। ওই একই টোনে সে বলছে যে আওয়ামী সাপোর্টাররা একরকম, আওয়ামী নেতারা একরকম। মানে তার
ওই ভোটটা চাইতে গিয়েও সে তার গরল, সে তার ভেতরে যে নেকড়ে, তার ভেতরে যে একটা ড্রাকুলা, আর ওই বড় বড় দাঁত, এগুলো সে লুকাতে পারছে না। সবখানেই একই অবস্থা, শুধু ফাহাম আব্দুল সালাম কেন, আমি আপনার ইসের কথা বলতে পারি, শিশির মনিরের কথা বলতে পারি। কালকে সেদিন দেখলাম এক পূজার অনুষ্ঠানে গেছে, ওর শিশির মনিরের চোখ মুখ দেখে বুঝতে পারছি যে ভেতরে 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 হিন্দুদেরকে গালিগালাজ করছে, কিন্তু ওই মন্দিরের তালে তালে সে আবার মাথা নাড়াচ্ছে। মানে দেখে মনে হবে যে আপনার জর্জ ক্লুনি মনে হয় অভিনয় করছে সেখানে। তো আলটিমেটলি ব্যাপারটা কি জানেন ভাই, যে আমাকে ফেসিস্ট ডাকছে, আমাকে প্রতিদিন গালমন্দ করছে, যখন তার বাঁচার দরকার হচ্ছে তখন সে চিৎকার করছে পানি পানি। একটু ঘুরিয়ে কথাটা বলি, যখন তার ভোটের দরকার হচ্ছে তখন সে বলছে আওয়ামী লীগ আওয়ামী লীগ। এই হচ্ছে চিত্র। ভোট দিতে যাবো না আমি। আমাকে আপনি খুন করবেন, আমার মৃত্যুদণ্ড আপনার হাতে, আমার খুন হচ্ছে, আমাকে দিয়ে আপনি সাইন করাচ্ছেন। আমি যে একটা সিল মারতে যাব, ওই সিলটা হচ্ছে আমাকে মৃত্যুদণ্ডের, আমাকে অবৈধভাবে মৃত্যুদণ্ডের সিগনেচার। ওরা আমাকে খুন করবার জন্য আমার সিগনেচার চাইছে। আমি ভোট, আমার কাছে ভোট চাওয়া আমি ঠিক এইভাবেই দেখি বাড়ি ভাই। আমি কি বোঝাতে পারলাম কথাটা? যেমন মনে করেন আমার মির্জা ফখরুল তিনি এই ভোটের প্রচারণায় আওয়ামী লীগের প্রতি নানা সিম্পিতি প্রকাশ করেছেন নানাভাবে ভোটের জন্য, কিন্তু তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরে সেটাকে স্বাগত জানিয়েছেন। রমেশচন্দ্র সেন তার এলাকার মানুষ, উনি জেলে কোনোদিন খোঁজ নেন নাই, উনি মারা যাওয়ার পরে উনার বাড়িতে গেছেন। তারেক রহমান রয়টার ইন্টারভিউতে এই সময় বলেছেন যে একটা দয়া করা বঙ্গবন্ধু দৌহিত্র এরা যদি রাজনীতিতে আসতে চায় জনগণ ঠিক করবে। সেটা তো জনগণ ঠিক করবে সে ভোটের মাধ্যমে। আপনি ভোটেই অংশ নিতে দিচ্ছেন না, জনগণ কিভাবে ঠিক করবে সেটা? দেখেন বাড়ি ভাই, আমি আপনাকে যদি, আমরা যদি দুজনই ঠিকঠাক ভাবে মনে করতে পারি, তারেক রহমান যখন তার ইলেকশন ঠিক না, রাজনীতি শুরু করে, রাজনীতির একেবারে শুরুর দিকে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গেছেন, আপনার মনে আছে মনে হয় না? হ্যাঁ, ওই একই সময়ে, আমি যদি ভুল না করে থাকি, সজীব ওয়াজেদ জয় তখন কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। তাহলে আমাদের ওই প্রজন্মের রাজনীতিটাকে ভেঙে আরেকটা রাজনৈতিক সুবাতাসের কথা যখন আমরা বলছিলাম, ফাইন, ওই প্রজন্মটা একটা ভালো প্র্যাকটিস করতে চাইছে, হুইচ ইজ ভেরি গুড। মানে আমি ধরেন আমি ওই এরাতে আছি এখন, তারেক রহমান বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেছে, মাজারে গেছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। কিন্তু ওই যে বলি, একটা নেকড়ে তার নখ কতক্ষণ লুকাবে? ওই একই মানুষ যখন বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করবার জন্য 21শে অগাস্ট ঘটায়, তখন বুঝতে হবে তার ওই যে মাজারে যাওয়াটা, বঙ্গবন্ধুর কবরস্থানের সমাধিতে যাওয়াটা, ওটি ছিল স্টান্টবাজি, কোনো কিছু পাবার আশাতে। আমরা তো, আমরা যদি একটু ওই জায়গাতে স্থির থাকি যে আমাদের রাজনীতিটা তো আসলে এমন হতে পারত। আমাদের আজকের রাজনীতি, আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি, আমি আপনাদের 7 বা 9 হয়েছে, 8ই ফেব্রুয়ারি 2026 তারিখে আপনি আজকে আমাদের রাজনীতিকে যেই অবস্থানে দেখছেন, তার প্রধানতম দুটি কারণ। একটি হচ্ছে 21শে অগাস্টের গ্রেনেড হামলা, আরেকটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি যখন এটিকে শেষ করে দিল বিচারপতিদের বয়স বাড়ানোর মধ্য দিয়ে। দুটি ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের গণতন্ত্রে ঘটিয়েছে বিএনপি। তা না হলে মোটামুটি আমাদের রাজনীতিবিদদের মধ্যে সরল গরল মানে তর্কাতর্কি, মুখ দেখা দেখি বন্ধ বা মুখ দেখা দেখি সহ মোটামুটি আমার বলবো একটা সৌহার্দ্যের জায়গাতে আমরা ছিলাম। আপনি ক্ষমতাতে,
মাত্র আপনার ক্ষমতার 3 বছর হয়েছে 2001 থেকে 2004। আমি ঠিক কি অপরাধ করেছি যেই অপরাধের কারণে আপনি আমার সমাবেশে আমাকে গ্রেনেড মেরে আমাকে মেরে ফেলতে চেয়েছেন? এবং সেটি হয়েছে আপনার অলিখিত কার্যালয় থেকে, হাওয়া ভবন। এখন আপনি যদি আমাকে ভূগোল বোঝান যে ওই যে খালাস দিয়ে দিয়েছে সবাইকে, বাংলাদেশের মানুষ আরো ভালো করে এখন বিশ্বাস করে। যদিও আমি নিজেও পারসেপশনের রাজনীতি বিশ্বাস করি না, কিন্তু আমাদের কাছে তো ঢের প্রমাণ রয়েছে যে এটি তারেক রহমানের নির্দেশে হয়েছে। মুফতি হান্নান পরিষ্কারভাবে বলে গেছে যে হাওয়া ভবনে গেছে, কি হয়েছে না হয়েছে। সুতরাং আমাদের রাজনীতি আজকে এই অবস্থাতে এসেছে শুধুমাত্র শুধুমাত্র এই বিএনপি, আরেকটু যদি স্পেসিফিক বলি, তারেক রহমানের কারণে। ফলে মির্জা ফখরুলের, হ্যাঁ মির্জা ফখরুল একজন সজ্জন মানুষ। আমাদের রাজনীতিতে দলমত নির্বিশেষে আপনি যদি মানে একটা একটা স্কোর দিতে যান, মির্জা ফখরুলকে হয়তোবা হয়তোবা আপনি মন্দের ভালো হিসেবে বলতে পারেন। আমি আমি কোয়াইট শিওর যে আপনি 10টা রাজনীতিবিদকে যদি দাঁড় করিয়ে দেন, কিন্তু এই মানুষগুলোর মুখোশ যখন টুক করে খুলে পড়ে, যেমন নজরুল ইসলাম খান, লোকটাকে দেখলে ভোলা ভালা শ্রমিক লিডার এই সেই দেখছেন আপনি, হ্যাঁ মনে হবে যে বাম নেতা দাঁড়িয়ে আছে বিএনপির মাঝখানে। কিন্তু যখন লক্ষ লক্ষ মানুষের ময়দান এসে বলছে যে খালেদা জিয়াকে নাকি আমরা খুন করেছি, তখনই আপনি তার এই যে নেকড়ে, যেটা অর্থাৎ বিএনপি করতে হলে আপনার একটা অলিখিত নেকড়ে রূপ লাগবে, যেটা আমরা সবসময় দেখি এটা খুলে 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 পড়ে। ফলে এই যে আমরা যেই লোকটাকে সজ্জন বলছি, সেই লোকটা যখন আওয়ামী লীগকে ব্যান করার পরে তার ওই নেকড়ের নখটা আর লুকোতে পারে না, তখন কিন্তু তার ওই সজ্জন রূপটা আমি আর মনে করতে পারি না। ওই শ্রদ্ধার জায়গাটা, ওই সৌহার্দ্যের জায়গাটা থাকে না। বুঝতে পারছেন? সো এগুলো পুরো স্ট্যান্ডবাজি। আমাদের ভোট পাওয়ার জন্য এই রমেশ দার ওখানে প্রায় 1.5 লক্ষের মতো ভোটার হচ্ছে হিন্দু ভোটার। ওই ভোটারকে কাছে টানার জন্য রমেশ দার বাড়িতে গেছে। এই হলো ঘটনা, আর কিছুই না। আর বঙ্গবন্ধুর দহিত্র রাজনীতি আসবে তার সহমহিমায়, তার নিজের আলোতে। কে কি বললো না বললো, কোথায় কোন সাপোর্ট দিল বা সাপোর্ট দিল না, এটা আমার কাছে মনে হয় ম্যাটার করে না। আপনি খেয়াল করেছেন নির্বাচনের প্রচারে তারেক শুধুমাত্র বরিশালে হেলিকপ্টারে গেছেন। ওই পথে সড়কে গেলে পদ্মা সেতু পার হতে হয়, সেজন্যই কি সেটা? কতদিন পদ্মা সেতু এইভাবে? কি ভয়ঙ্কর না? আমি 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 জানি না, আমি আসলেই জানি না উনি হেলিকপ্টারে কেন গেছেন। আমার কোনো সত্যি কথাবার্তার ধারণা নেই। কিন্তু আমাদের যে রাজনৈতিক পারসেপশন, আমাদের যে রাজনৈতিক অ্যাটলিস্ট যোগ বিয়োগ সমীকরণ, সেখানকার প্রত্যেকটা হিসেব আপনার কথাকে আসলে সাপোর্ট করে। অর্থাৎ আমরা যদি সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স গুলোকে একত্রিত করি, তাহলে ইউ আর কারেক্ট। যদিও আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে অকাট্য প্রমাণ দিতে, আমি পারবো না। কিন্তু অ্যাপারেন্টলি, প্রাইমা ফেসি, আপাত দৃষ্টিতে এই কথাটা মনে হওয়ার তো কোনো কারণ নেই। সো কি ভয়ঙ্কর ঘৃণা, তাই না? ভেতরে বিষের বালি, শুধু ভোটের জন্য মুখ বুঝে মুক্ত ফলাও। তাই তো হচ্ছে, তাই হচ্ছে। প্রচারণাটা আপনি কিভাবে খেয়াল করেছেন? প্রধান দুই শক্তির, জামাতের মতো একটা সংগঠন এই প্রথম তাদের ইতিহাসে এত সুবিধাজনক অবস্থায় আছে, যেটা কল্পনাই করতে পারে তারা কোনোদিন। আপনাকে সত্যি কথা বলবো, টু বি অনেস্ট, আমি ইলেকশনের এরা যেটাকে ইলেকশন বলে, অর্থাৎ যে সিলেকশন, সেটিকে আমি ফলো করছি না। ফেসবুকে নিউজ ফিডে যতটুকু আসে বা মূল ঘটনাগুলো যতটুকু আসে, আমি অতটুকুই দেখছি। কেন জানেন? যে দলটি বাংলাদেশ সৃষ্টির সময় মানুষকে খুন করে রাস্তায় ফেলে গেছে, যেই দলটি মুক্তিযুদ্ধের সময় তাদের পরাজয় যখন নিশ্চিত, তখন তারা এই দেশ যাতে আর কোনোদিন আগাতে না পারে, দেখেন, র্যাট র্যাট নট মানে বিরুদ্ধতা, আমি বলছি র্যাট। র্যাট কিন্তু একটা ভয়াবহ শব্দ। এতই তাদের ক্রুদ্ধতা, ঘৃণা,
তারা আমাদের ইন্টেলেকচুয়ালদের মেরে ফেলেছে, এই জামাতের ছেলেপেলেই। তাদের তো বিভিন্ন নাম ছিল, কেউ আল বদর, আল শামস, শাহিন ফৌজ, রাজাকার, শান্তি বাহিনী, এরকম অনেকগুলো সেগমেন্টে তারা ছিল। ফলে সেই দলটি যখন মুক্তিযুদ্ধের ৫৫ বছরের মাথাতে বলছে যে ক্ষমতায় গেলে তারা মুক্তিযুদ্ধের আসল ইতিহাস বলবে, যখন তারা এই দেশে উন্মুক্তভাবে ঘুরে বেড়াতে পারছে, তখন বুঝতে পারছেন যে আমি একটা পলিটিক্যাল ক্যারেক্টার, রাজনৈতিক ক্যারেক্টার, রাজনীতিতে আমার হয়তোবা পদার্পণ হয়েছে, বলছি, করছি, আমার হয়তোবা প্রত্যেকটা জিনিস খোঁজ রাখাও প্রয়োজন বাড়ি ভাই, কিন্তু ঘৃণা বলে একটা ব্যাপার তো রয়েছে, রুচি বলে একটা ব্যাপার তো রয়েছে। ওই রুচির জায়গাটা থেকে কেন কেন না ইচ্ছে করে না কোনভাবে। মানে বিএনপির আমার অনেক পরিচিত ছেলেপেলে রয়েছে, আমাদের স্কুলের বন্ধু বান্ধব, আমার 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 একটা বন্ধু এবার মনে হয় ইলেকশন করছে বরিশাল থেকে, স্কুলে একসাথে পড়েছি, আমাদের বন্ধুরা বিএনপি করেছে, ওই তাদের নিউজ ফিডে অ্যাটলিস্ট বিএনপির প্রচার প্রচারণাগুলোর দিকে যদি আমি একটু তাকাইও, ওই জামাতের প্রচার প্রচারণাগুলোর দিকে কেমন জানি গাটা না গুলিয়ে আসে, ঘৃণায়, লজ্জায়। হ্যাঁ, আমি এটা, আমার কাছে এটা অপমান মনে হয়, ফলে আমি জামাতের এগুলো আসলে কিছু খেয়াল করি না, টু বি অনেস্ট উইথ। কোথায় যাচ্ছে আসলে দেশ? জামাতের আমির এই পর্যায়ে এসে আল জাজিরের ইন্টারভিউতে নারী নেতৃত্বের বিরুদ্ধে বলছেন, জামাতের নারী শাখা সেটা সমর্থন করছেন। আজকে বাংলাদেশে মোল্লা ওমর মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আজকে। হ্যাঁ, দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি এই মধ্য 40-এ আমার এই জীবন, আমি বহু দেশে গেছি, শুধু বহু দেশে ঘুরে আমি অভিজ্ঞতা অর্জন করিনি বাড়ি ভাই, আমি বিভিন্ন মানুষের সাথে মিশেছি, বিভিন্ন জাতি, রাষ্ট্র, গোত্র, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, নানানভাবে মানুষের সাথে মিশেছি। আমি যত ক্ষুদ্র রাষ্ট্র বলেন বা বৃহৎ রাষ্ট্র বলেন, আমি ওই রাষ্ট্রের মানুষগুলোর মধ্যে তার গৌরবের অংশগুলো লক্ষ্য করেছি। গৌরবের অংশগুলো হচ্ছে, ধরেন আপনার ধরেন কিছু বেঞ্চমার্ক আছে ওদের, তার জাতীয়তা, তার পতাকা, তার ইতিহাস, তার কালচার, এই প্রত্যেকটা নিয়ে আমি এক ধরনের অহংকার নয়, আমি গৌরব করতে দেখেছি। যেমন ধরেন আমি অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনাল বলেন যেটা, মানে তাদের যে আদিবাসী যারা আছে, আপনার আপনি আপনি তো জানবেনই, আপনাকে মায়ের কাছে মাসির গল্প করবার তো কিছু নেই। আমি যখন আপনার ওই যে অপেরা হাউসের পাশের ওই যে যেখান থেকে ফেরিটা ছাড়ে, সেখানে ওই যে আমি দেখি যে বাঁশি, ওইখানকার আদিবাসী যারা আছে বাঁশি বাজায়, ওখানে বসে ওদের। তো আমি অস্ট্রেলিয়াতে সিডনিতে আমি তো বেশ কয়েকবার গেছি, তো সিডনিতে আমি তাদের সাথে বসে বসে কথা বলেছি। আমি নিউজিল্যান্ডে যখন অকল্যান্ডে গেছি, অকল্যান্ডের একেবারে প্রত্যন্ত তাওরাঙ্গাতে যখন গেছি, ওদের একটা জায়গা আছে, ওদের আদিবাসীদের জায়গা, গ্রাম, সাধারণ মানুষ, সেখানে তারা তাদের পোশাক, তাদের ওই যে গায়ে উল্কি আঁকা, রং আঁকা, আমি অত দূর মাইল পেরিয়ে যখন আমি চেন্নাইতে গেছি, আমি দেখেছি খুবই প্রাউড নিয়ে তারা তাদের ওই যে এক পরতের ওই লুঙ্গিটা পরে সাদা রঙের, চেন্নাইতে সাদা রঙের লুঙ্গি, আপনার সোনালী কালারের পার, সাদা রঙের শার্ট, আর এরকম একেবারে ওদের মানে একটা জাতীয় পোশাক। নেপালিসদের সাথে যখন মিশেছি, তারা তাদের ওই টুপিটা পরে। স্কটিশদের সাথে যখন আমি গেছি, আমি দেখেছি তাদের ওই মিনি একটা স্কার্ট আছে, একটু কুচকিয়ালা, এখানে একটা তারা ওই মিউজিকের ইনস্ট্রুমেন্ট রাখে, মাথায় হ্যাট থাকে। আমি ইন্ডিয়ানদেরকে দেখেছি আমেরিকাতে, রেড ইন্ডিয়ানদের সাথে আমরা মিশেছি। আমি ওয়ার্ল্ড কাপ যখন দেখতে গেছি, ওটা অনেকটা কার্নিভালের মতো ছিল, সেখানে পেরুভিয়ানদের সাথে মিশেছি, চিলি,
এমনকি মধ্যপ্রাচ্যের যে কালচার, কেন এগুলো বললাম জানেন? প্রত্যেকটা কালচার, প্রত্যেকটা জাতি, রাষ্ট্র, তারা প্রাউড করে তাদের রাষ্ট্র নিয়ে, জাতি নিয়ে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? বাংলাদেশের একজন মানুষ যখন রাস্তাতে লুঙ্গি পরে, হে লুঙ্গি পরছে, হ্যাঁ, মস্করা করে, আলাপ করে, ভাই শুনছেন নাকি জাকির ভাই তো লুঙ্গি পরে বাইরিস, এটা টক অফ দ্য টাউন ওই মেসের মধ্যে। অথচ তার কোনো কালচার নাই। অর্থাৎ লুঙ্গি আমার একেবারে আমার নিজের প্রশ্ন, তাই তো? মানে আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিলাম। অর্থাৎ আমরা না আমাদের সামান্য কিছু নিয়ে প্রাউড করি না। একটা মানুষ একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই দেশকে লিড দিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তাকে নিয়ে প্রাউড করতে পারি না। আমি আর ব্যারিস্টার মঞ্জু ভাই আমার সিনিয়র, আমরা দুজন ওভাল স্টেডিয়ামে গেছি, খেলা দেখছি, ভারত বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচ দেখছি। বাংলাদেশ 87 রানে অল আউট হয়ে গেছে। এটি চ্যাম্পিয়ন্স ট্রফির আগের ঘটনা। মন্টন খুব খারাপ। তো ওই পার থেকে ভারতীয়রা চিৎকার করছে ভারত মাতা কি, ওইখানে একদল বলছে জয়, ওরা যে স্লোগানটা দেয়, তারপরে বন্দে মাতরম তারা বলছে, এটা তাদের স্লোগান বলছে। এগুলো দেখে গ্যালারিতে একদল জোরে চিৎকার দিয়ে উঠলো জয়, আরেকজন বললো বাংলা। পেছন থেকে 4টা ছেলে, আমরা তখন বসে আছি, ইতা খিতা, ইতা ইতা খিতা মাত মারে রে, বাংলাদেশ জিন্দাবাদ। ও তখন সে বলল বাংলাদেশ জিন্দাবাদ। আমি তখন বললাম যে এই কি, স্টেডিয়ামের মধ্যে 2 ভাগ হয়ে গেছে, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আপনি আমাকে বাংলাদেশের কথা জিজ্ঞেস করলেন না, আপনি আমাকে আর কখনো বাংলাদেশের কথা জিজ্ঞেস করবেন না। আমি মুহূর্তেও তা সহ্য করতে পারি না। এই হচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেটির একটি উদাহরণ বাড়ি ভাই। এই নির্বাচনে একটা প্রেডিকশন করলেন তো কি পরিমাণ ভোট করতে পারে? আপনি যে এখনো পর্যন্ত মানে একটা ন্যাচারাল হিসাবের মধ্যে আছেন, এইটা আমার জন্য বিস্ময়কর মনে হয়। শুনুন, ইলেকশনে যদি 20% ভোট পড়ে, 30% ভোট পড়ে, আপনাকে তো 30% দেখাবে না। আপনি যেই সরল জায়গা থেকে প্রশ্ন করেছেন, যে আমি যখন এই ধরনের একটা সিচুয়েশনে প্রশ্ন করি যে ইলেকশন কি সুষ্ঠু হবে, ইলেকশনে কি এত পার্সেন্ট ভোট পড়বে, এগুলো তো প্রত্যেকটা ম্যানমেড, আপনার নির্ধারণ করা আছে। অর্থাৎ সে তাকে গৌরবান্বিত করবার জন্য একটা, যেমন আমার কাছে একটা রিপোর্ট এসেছে 75% ভোট কাস্টিং দেখাতে হবে, তাই না? আপনার দেখাতে হবে প্রচুর মানুষ ভোট দেখাচ্ছে। মানে না না, ওইটা এখন আপনি যখন নিজের থেকেই বলবেন যে এত পার্সেন্ট ভোট হবে, আপনি কিভাবে জানেন? মানে ওরা যখন এটা বলছে আর কি। ফলে মানে ভাই, আপনি যখন বলছেন যে কত পার্সেন্ট ভোট হতে পারে বলে নিঝুম আপনি প্রেডিকশন করেন, তখন আমি বুঝতে পারি যে আপনি আপনার একটা সরলতার স্ট্যান্ড পয়েন্ট থেকে একটা নিরপেক্ষ অবস্থান জানতে চান। তো সিচুয়েশন তো ওটি নয়, সিচুয়েশন তো ওইটা না। আসলে সিচুয়েশন হচ্ছে একটা মার্ক সেট করা আছে, ওইটা দেখানো হবে, ওইটা আমরা জানি। ফলে আমরা যে এই প্রেডিকশনটা করব, এই প্রেডিকশনটাই এক ধরনের মকারি হয়ে যাচ্ছে আমাদের। অর্থাৎ আমরা আমাদের অজান্তে এই সিলেকশনকে এক ধরনের ট্যাসিট, বা বাংলাতে যেটাকে আমরা বলি মৌন বৈধতা দিচ্ছি। আমি তো এটাকে বৈধতা দিচ্ছি না। আমি বরঞ্চ এই পিঠ চুলকাচুলকির যে আসর, হ্যাঁ, আমরা যে গানের আসর, মেলার আসর, এটার নাম দিয়েছি পিঠ চুলকাচুলকির আসর। মামু আপনি আমার পিঠ চুলকান, ভাইগনা আমি আপনার পিঠ চুলকাই, ব্যাপারটা ঠিক ওইরকম। তো আমরা আর মামুরা পিঠ চুলকাচুলকি করবে কে? আমাদের নোয়াখালীর ভাষাতে কয় হিট খাইজাই দিছে। তো কে কার হিট খাইজাই দিছে, ওইটা ওইটা হিসাব করে কোনো লাভ নাই পারি ভাই। আওয়ামী লীগের ভোট নিয়ে বলেন। আওয়ামী লীগের ভোট কত পার্সেন্ট আছে বা কি অবস্থা, এই ধরনের মানে আমি কিন্তু
মোটামুটি বলা যায় যে মানে প্রচুর মানুষকে এটা জিজ্ঞেস করি, এবং আমি চেষ্টা করি যে আওয়ামী লীগ করে এরকম এরকম কোনো মানুষকে জিজ্ঞেস না করার জন্য। তো আমি এই মুহূর্তে কলকাতাতে আছি। কলকাতাতে আমার গত 10-12 দিনে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে যারা এখানকার মেডিকেল কলেজগুলোতে এসেছে, মেডিকেলে এসছে। তারা কিন্তু সবাই আওয়ামী লীগ নয়, ভিন্ন মতাবলম্বী আছে। তো যেহেতু আমার আমার একটা পরিচিতি অল্প বিস্তর হলেও মানুষজন ছবি তুলতে আসে, তারপরে তারা এক ধরনের ভালোবাসা আমার প্রতি লালন করে, ছবি তোলেন, কথা বলেন, দেশ নিয়ে আক্ষেপের কথা বলেন, আবার এটাও বলেন যে আমি তো কখনো আওয়ামী লীগ করিনি, কিন্তু ভাই মুক্তিযুদ্ধের পক্ষে তো আমার একটা অবস্থান ছিল। কেউ বলে আমি বাম দল করতাম, ভাই আসলে মনে হচ্ছে এখন ভুলই করে ফেলেছি। তারপরে কেউ দেখা যাচ্ছে যে খুবই একটা ধরেন প্রোগ্রেসিভ টাইপেরই, ধরেন বিএনপির মধ্যে একটা প্রোগ্রেসিভ অংশ আছে, তারা বলে যে ভাই আপনাদের এই ভুলটা না হলে তো আসলে এত বড় বিপদে পড়তে হতো। মানে একটা পজিটিভ আলোচনা আমাদের সাথে করার চেষ্টা করে, এবং এও বুঝি সেও আসলে খুব একটা আনন্দিত না। ওইরকম একটা জায়গা থেকে যদি কলকাতা কেন্দ্রিক ভিজিটরদের একটা জরিপ আপনি আমাকে বলেন, তাহলে তাদের ভাষ্য অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের ভোটের রেশিও তারা মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই সময় যদি ভোট হতো তাহলে তারা ভোট পেত 38 to 43% কাছাকাছি, কারো কারো মতে সেটা 45-47 পর্যন্ত। এটা হচ্ছে আমি যদি ওই রেশিওটা ধরি, তাদের ভাষ্য অনুযায়ী যে বাংলাদেশ আওয়ামী লীগ আইদার প্রচন্ড, যদি বিএনপি এককভাবে ইলেকশন করে তাহলে তারা মনে করে যে মানে 3টা দল যদি এককভাবে করে আর কি, বা জাতীয় পার্টি সহ 4টা দল, তারা মনে করে বাংলাদেশ আওয়ামী লীগ একটা নিরঙ্কুশ ভাবে আগাবে, যাবে 142, 47, 52 এই ধরনের ভোট পাবে। আর যদি এটা হচ্ছে 4টা দল যদি যায়, আর যদি ওরা জোটবদ্ধভাবে করে তাহলে ভোট কিছুটা কমবে, প্রেডিকশনটা আওয়ামী লীগের দিকে ভারী। তখন আমি জিজ্ঞেস করি যে এই ধরনের একটা বৈরী পরিবেশে এটা কি আসলেই খুবই প্র্যাকটিক্যাল কথা বলে আপনার মনে হয়? বলে হ্যাঁ, মানে ঘরে ঘরে একটা জিভে কামড় পড়েছে। জিভে কামড়? বলে হ্যাঁ, মানুষজন মোটামুটি একটু রিগ্রেট করে আর কি ঘরে। আমরা ধরেন অনেক, ধরেন আপনাদের এগেইনস্টে তো আমরা রাস্তায় নেমেছি। এখন তো ধরেন ওইভাবে পাবলিকলি বলতে একটু লজ্জাও লাগে। তবে এইটা ঠিক যে আমরা আসলে বুঝতে পারিনি যে এরা আসলে এমন। বলে আমরা আসলে ভেবেছিলাম যে আপনারা এটা আপনাদের না থাকার ফলে যেটা হবে যে আপনাদের হয়তো একটা বিচার প্রক্রিয়া চলবে, হয়তোবা চলবে, কিন্তু আপনাদেরকে ব্যান ট্যান করবে ভাবি নাই। ওদের একটা ধারণা ছিল যে আমাদেরকে মনে হয় ইলেকশনে আসতে বাধা থাকবে না, তখন হয়তোবা আমাদের দল থেকেই একটা ইলেকশনের প্রসেস করা হবে, বা সব দল মিলে একটা, ইউনুস না অন্য কাউকে দিয়ে একটা ইলেকশন করা হবে। ওরা এই ধরনের একটা প্রেডিকশন করেছিল ইনিশিয়ালি। বলে ভাই ওইসব তো বাদই, যখন দেখলাম যে মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হচ্ছে, আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে, মারা হচ্ছে, তারপরে যে পান্না সাহেবের কথা অনেকেই দেখলাম এসে বলে যে এগুলো দেখে আসলে ভাই বুঝলাম যে এরা আসলে একটা দীর্ঘ সময় এদের নখ লুকিয়ে রেখেছে। আপনাদেরকে যখন তারা বলেছে বাক স্বাধীনতা নাই, মূলত আসলে তারা কখনো বাক স্বাধীনতা দিবে না ওইটা মাথাতে রেখে আপনাদের উপরে তারা দোষগুলো চাপিয়েছে। আসলে মূলত ওইটাই তারা দোষটা আপনাদের উপরে চাপাতো, এইটা মানুষজন মনে করে। এবং আমি খুবই নিউট্রাল একটা কথা বললাম আর কি, একদম পুরো পার্টিজান থেকে বের হয়ে। শুধুমাত্র আবারও বলে রাখি, কোট আনকোট, কলকাতাতে যারা চিকিৎসা নিতে আসে এবং যারা আমার সাথে এসে কথা বলে, সেই মানুষগুলোর যেই মতামত সেটার ভিত্তিতে আমি বললাম। সেটা সংখ্যা হয়তো বা খুব বেশি তো আর 10,000 হয়নি, তাই না? যতটুকু হয়েছে ওটার ভিত্তিতে কথাটা বললাম। ভোট তো দুটা, একটা এমপি, একটা গণভোট, এবং শপথও কিন্তু দুটো হবে, একটা সংসদ সদস্য হিসেবে, গণপরিষদ সদস্য। এটা এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস বাড়ি ভাই। আমার মনে হয় যে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি ইনফ্যাক্ট একটু প্রিপেয়ার করছিলাম আজকে বিকেল বেলাতে, এরা যেটাকে জুলাই সনদ বলছে সেটির ব্যাপারে কিছু পয়েন্ট নোট আকারে বলার জন্য আমি একটু ফুরসত পেয়েছি, যেহেতু সুযোগ পেয়েছি আপনাকে একটু করে বলি। কালকে আমার ইটা আর একটু বিশদ বলা যাবে, কারণ ওই নোটটা আমার কাছে থাকলে ভালো হতো। সেটা হয়েছে, ধরেন এইটার আমরা যে কোনো ধরনের এই যে জুলাই সনদ তারা বলছে, এইটা যদি ধরেন একেবারে স্বাভাবিক অবস্থাতে হতো যে আমরা এরকম একটা সংবিধানের বিশদ পরিবর্তন আনতে চাই না, এটা কিন্তু একটা লিগাল ইনস্ট্রুমেন্ট, আপনাকে এটা বুঝতে হবে। তো
এই গণভোট করবার তো কোনো ম্যান্ডেট তাদের নেই আসলে। মানে আপনি একটা লিগাল ইনস্ট্রুমেন্টের উপরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, সেটার উপরে ভোট করছেন, ওইটাকে তো লিগালাইজ হতে হবে। এখন আপনি গায়ের জোরে করছেন। আপনার ৭৭ সালে ৭৮ সালে জিয়াউর রহমান গণভোট করেনি, করেছে তো। পঞ্চম সংশোধনী সেগুলোকে বাদ করে দিল না, এগুলো সব অবৈধ ঘোষণা করেছে। এর সত্ত্বেও আপনার নানান রকমের কর্মকাণ্ড করেছে। সপ্তম সংশোধনী বাতিলের সাথে সাথে তো তার শাসন আমলও তো অবৈধ হয়ে গেছে। ফলে এই যে গণভোট টনভোট এগুলো ভবিষ্যতে টিকবে না। আমি ঠিক জানি না সংবিধানের কততম সংশোধনীতে এসে আমরা এগুলাকে রিস্টোর করব, কিন্তু এটা তো আপনাকে আমাকে বলতেই হয় যে জুলাই সনদ ইজ নট এ সনদ অ্যাট অল। বুঝতে পারছেন? আপনি একটা রাষ্ট্র দখল করলেন, আপনার কোনো কনস্টিটিউশনাল ম্যান্ডেট নাই। আপনি প্রথমে বললেন আমি ১০৬ অনুচ্ছেদের অধীনে আমি ক্ষমতা নিয়েছি। অনেকে আবার একটু বেড়ে বলছেন যে প্রধানমন্ত্রী যদি অন্য দেশে চলে যান বা তাকে সরিয়ে নেওয়া হয় বা তার মৃত্যু হয় বা তিনি না থাকেন, তাহলে ভাই তো আপনি একটা সরকার আনতেন। অবশ্যই আনতাম। যদি প্রধানমন্ত্রী না থাকতেন, মৃত্যু হতো, না থাকতো বা চলে যেত, রাষ্ট্র চলতো না। রাষ্ট্র কিভাবে চলতো? তখন যেটা হতো, রাষ্ট্রপতি একটা রেফারেন্স চাইতেন, অ্যাপিলেট ডিভিশনে একটা ফুল হিয়ারিং হতো, সেই ফুল হিয়ারিং একটা মতামত হতো, ওই মতামতের ভিত্তিতে ডক্ট্রিন অফ নেসেসিটি ওই অনুযায়ী একটা রাষ্ট্র বা সরকার গঠিত হতো। অ্যাবসলিউটলি কারেক্ট, আই এগ্রি উইথ দ্যাট। কিন্তু আপনি যে হিয়ারিং এর কথা বলছেন, আপনি যেই আপনি রাষ্ট্রপতির রেফারেন্সের কথা বলছেন, বিচারপতিরাই ছিল ক্যান্টনমেন্টে। অর্থাৎ আপনি ১০৬ অনুচ্ছেদে গঠিত করতে পারলেন না। আপনি আপনার ভার্ডিক্টে বললেন যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করিয়াছে, তো প্রধানমন্ত্রীও পদত্যাগ করেনি, তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি তখন বলা শুরু করলেন যে আমরা এসেছি জনগণের সমর্থনে। এইটাকে আমরা বলি হ্যান্স কেলসন থিওরি। হ্যান্স কেলসন বলছে যে একটি সফল বিপ্লব যদি একটি সফল আইন প্রণয়ন করে, তাহলে সেটিকে গ্র্যান্ড নর্ম বলে অভিহিত করা হয়। অর্থাৎ তারা এই জুলাই সনদকে একটি গ্র্যান্ড নর্ম হিসেবে বলতে চাইছে। এখন মুশকিলের ব্যাপার হচ্ছে এই যে হ্যান্স কেলসন থিওরি, এটি আমাদের পঞ্চম সংশোধনী এটিকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনাকে যে প্রশ্নটা করেছি এইটার সাথে এই লিগালটা কিভাবে আপনি রিলেট করেন। এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন গণভোট হচ্ছে, হ্যাঁ না এটা হচ্ছে। আমি আপনাকে এই গণভোটের উত্তরটা দিতে গিয়ে আগে একটু আইনটা বুঝিয়ে নিলাম যে গণভোট হওয়ার জন্য তো একটা সরকার লাগবে। সরকার এটা একটা ভবিষ্যতে যখন আমরা আমরা একটা রিট করব, ধরা যাক ভবিষ্যতে আমি রিট পিটিশন আমি করলাম, যে এইটার একটা বৈধতা, এই জুলাই সনদের বৈধতা ২০২৬-এর যেটাকে তারা ইলেকশন বলছে সেটির বৈধতা আমি জানতে চাইবো তো। আমি জানি যে এদের মাথায় বুদ্ধি আছে, এরা নিজেরাই একটা রিট করবে কদিন পরে, এই জুলাই ২০২৬ ইলেকশন অবৈধ হয়েছে এটা বলে এরাই একটা রিট করবে, এরাই আবার এদের আদালতে এটাকে বৈধ করে নিবে। লাভ নেই, কারণ যা কিছু হচ্ছে এটাকে আমরা আইনের ভাষাতে বলি ভয়েড অ্যাব ইনিশিও, শুরুতেই বাতিল। ইনডেমনিটি অধ্যাদেশ যেমন ওই পার্লামেন্টে বাতিল করেছে, যেটার খুবই বিরুদ্ধে আমি ছিলাম, এগুলো বাতিল করতে হয় না, এগুলো শুরুতেই বাদ, এগুলোর জন্য পার্লামেন্ট কিচ্ছু লাগে না। কারণ রাষ্ট্র শুরু হবে ৫ই অগাস্ট দুপুর ১২:৩০ থেকে। এই রাষ্ট্রের নব সূচনা হবে ৫ই অগাস্টের ওই ১২টার পর থেকে, যা হওয়ার কথা ছিল সেইটা। ফলে এই গণভোট এইটা এগুলো শুধু রাষ্ট্রের অর্থ খরচ, এগুলো প্রত্যেকটা, আই রিপিট, প্রত্যেকটা অবৈধ হবে। আমি নিঝুম মজুমদার যদি জীবিত থাকি, বাড়ি ভাই, আমি আপনাকে ফোন করে বলবো, মনে আছে আপনার প্রোগ্রামে আমি বলছিলাম এটা অবৈধ হবে। আপনি চোখটা বন্ধ করে আপনি নিশ্চিত থাকতে পারেন ইলেকশন অবৈধ, এই সরকার গ্রহণ অবৈধ, এবং এদেরকে আইনের কাঠগড়াতে দাঁড়াতে এটার জন্য আপনাকে একেবারেই ধরেন, আপনি যদি মনে করেন যে দুধ আপনি আওয়ামী লীগ সমর্থন করেন, এটা আপনার উপর দিয়ে গেছে তাই বলছেন, একেবারে বাদ দেন না। আপনি জাস্ট আমাদের পঞ্চম সংশোধনীর রায় দেখেন, আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, আমাদের 16th অ্যামেন্ডমেন্ট দেখেন, 8th অ্যামেন্ডমেন্ট দেখেন,
আমাদের দেশের রায় সাপোর্ট করে না এই ঘটনা। আর যেসব বিচারপতিরা এইসব রায় দিয়েছে, আমার হাসি থেকেই বুঝে নেন, আর কিছু বললাম না। আমাদের এখানে ডক্টর রায়হান রশিদ একটা পয়েন্ট উত্থাপন করেছেন, শপথ যে দুটো নেওয়া হবে, প্রথমটা হচ্ছে সংবিধান সমুন্নত করে রাখার শপথ, এবং সেকেন্ডটা যে জনপ্রতিনিধি গণপরিষদের ওই শপথে গেলেই প্রথম শপথটা ভঙ্গ হবে। রায়হান ভাই অত্যন্ত, বলে রাখা ভালো, রায়হান ভাই আন্তর্জাতিক আইনের অসম্ভব রকমের মেধাবী একজন মানুষ। তিনি যেটা বলেছেন সেটার সাথে আমার পূর্ণ সমর্থন। এবং উনি তো বলেছেন যে, মানে রায়হান ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে, মানে আমার ওই পার্থক্যটা আসলে এই আমাদের মতামতের মধ্যে আমাদের পার্থক্যটা এই জায়গাতেই থাকে। রায়হান ভাই তো ওই পর্যন্ত গেছেন, বুঝতে পারছেন? আমি তো ওই পর্যন্তই যাব না। যেই জিনিসটাকে আমি বলছি ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ ধরেন আমি আপনাকে বলি, আমি কিভাবে বোঝাই, উদাহরণটা কেমনে আমি দেই। ধরেন আমি আমার যে ঘটনাটা, আমার যে এন্ট্রিটা, এটাই অবৈধ। আমার ওই এন্ট্রির পর ধরেন আমি কোনো একটা সিনেমা হলে আমি অবৈধভাবে অনুপ্রবেশ করেছি, ট্রেসপাসার। আমার বিচার তো শুরু হবে ট্রেসপাসার থেকে। আমি ওই সিনেমা হলে ঢুকে মঞ্চে গিয়ে আমি ব্রেক ড্যান্স দিলাম কিনা, আর আমার নাচ কেমন হলো, আমার কোন নাচ হওয়ার পরে আমার কোন নাচ ভালো হয়েছে, ওই আলোচনা তো ভাই অনেক পরে। আমি যে সিনেমা হলের গেটটা ভেঙে ঢুকলাম, আমার বিচার তো শুরু হবে ওইখান থেকে। বুঝতে পেরেছি। রায়হান ভাই যে জায়গাটা বলেছে সেটাও আমি বুঝেছি। রায়হান ভাই দেখাতে চাচ্ছে যে ওরা যেটা করছে ওদের জায়গাতেই কিভাবে জিনিসটা অবৈধ হয়, একটাকে কিভাবে কন্ট্রাডিক্ট করে, সেটা নিয়ে আমি রায়হান ভাইয়ের ওই আলাপ নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না। মানে আমার অবস্থানটা হচ্ছে তার একটু আগে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, এই আমরা শেষ এই করবো। নিজুম মজুমদার, আপনার কোনো সাবমিশন, কোনো আহ্বান এই ভোট নিয়ে আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে? আমি না, আমি আমার আজকের বক্তব্যটা আমি শেষ করব একটা আহ্বান দিয়ে আর একটা ইতিহাস দিয়ে। যেই তরুণ তরুণীরা এই এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, সেটা ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টিস, আপনাদের জন্য আমিও এই তরুণ সমাজেরই এক অংশ। আমার বয়স হয়তো বা আপনাদের থেকে একটু এদিক সেদিক, 10 বছর, 5 বছর, 8 বছর বড় ছোট। আপনাদেরকে শুধু আমি একটা রিমাইন্ডার দিয়ে রাখি যে আজ আপনি এই 8ই ফেব্রুয়ারিতে এসে, 2026 তারিখে এসে আপনি বাংলাদেশে নিশ্চয়ই ভালো বোধ করেন না। আপনি যতই পার্টিজান, যেই পার্টি সাপোর্ট করেন না কেন, এইটা তো আপনি খুব ভালোভাবেই বুঝতে পারেন যে কোথায় যেন একটা সুর এই রাষ্ট্রের কেটে গেছে। একটা বড় পার্টি এই দেশে নাই, তার নেতাকর্মীরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা আছে তাদের কেউ বিভিন্ন জায়গাতে লুকায়িত, তাদের আদালতে, কারাগারে বন্দী। অর্থাৎ এই রাষ্ট্রটা একটা সাধারণ তরুণ তরুণী হিসেবে আপনি তো মনে করেন যে এই রাষ্ট্রটা আমরা সবাই মিলে একটা সুষ্ঠুভাবে চালাবো। ইউরোপকে যেমন দেখি, আমেরিকাকে যেমন দেখি, ন্যূনতম আমি যে রাষ্ট্রে আছি এখন এই মুহূর্তে, ভিজিট করছি ইন্ডিয়া, নেপাল, অ্যাটলিস্ট আপনি এটা ডিজার্ভ করেন। স্বাধীনতার 55 বছর বয়সে এসে আপনি ডিজার্ভ করেন যে আমাদের আসলে এখন মঙ্গল গ্রহে আমরা কয় তারিখে যাব, এটাই হওয়া উচিত ছিল আমাদের আলাপের বিষয়। আপনি দুর্ভাগা, এই আলাপটা আপনি করতে পারছেন না। এখনো আপনি লড়াই করছেন মুক্তিযুদ্ধ নিয়ে, দেশ নিয়ে। কিন্তু প্রিয় তরুণ এবং তরুণী, আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেব, আজকে আপনি 8ই ফেব্রুয়ারি 2026 তারিখে এসে যেই আফসোসের দীর্ঘ নিঃশ্বাস আপনার বুক পেয়ে আপনি ছেড়ে দিচ্ছেন এই বাতাসে, এটির সূচনা করেছে বিএনপি। 21শে অগাস্ট গ্রেনেড হামলা এবং তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটা, সেইখানে বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়ে বিএনপি আমাদের রাজনীতির জিওগ্রাফিকে কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে।